ধর্ষণ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার। এদিকে আদালতে কাঁদলেন শাহজাহান খান। আমরা বহু জেল খেটেছি আর খাটতে চাই না, বললেন মির্জা আব্বাস। জানাবো নির্বাচন ডিসেম্বরে না হলে সংশয় কেন। জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে 3 পাখি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার। সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে এবার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী। সেই সঙ্গে নিজের সেই বক্তব্যের বিষয়টি স্পষ্ট করেন তিনি। বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে আমি দুঃখ প্রকাশ করছি। আদালতে কাঁদলেন শাহজাহান খান। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের মামলায় রিমান্ড শুনানিতে কাঁদলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। মামলা তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রিমান্ড শুনানিকালে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমাকে একটু সময় দিন কথা বলার, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন শাহজাহান খান। তিনি বলেন, পিপি সাহেব বলেছেন আদালতে আন্দোলনে পুলিশ গুলি করেছে, যে সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না, আমি জড়িত না। কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে, সে এখন জেলে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে? আমি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুর ছিল, আপনি এখনই চেক করতে পারেন। আর সিরাজুল ইসলামকে? তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বলেন, একটু সময় দেন, ওনারা ভালোভাবে বিষয়টা বলতে পারেননি। চেয়ারম্যান 6টা মামলা প্রত্যাহার করেছে, আমি তার পক্ষে ছিলাম না, তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে। বলে আদালত তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন শাহজাহান খান। শুনানি শেষে 10টা 40 মিনিটে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা তো বলতে হবে, গণতান্ত্রিক দেশ। এরপর শাহজাহান খান বলেন, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টার পদত্যাগের জন্য। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। আমরা বহু জেল খেটেছি আর খাটতে চাই না, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি আর জেল খাটতে চাই না। তিনি বলেন, দেশটাতে বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের মানুষের কষ্টে শান্তি এসেছে, দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। মির্জা আব্বাস বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যে ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব, কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। তিনি বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না, আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূস যে কথা বলেছেন তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাবো। নির্বাচন ডিসেম্বরে না হলে সংশয় কেন? নির্বাচন কমিশন ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে, কারণ ডিসেম্বরের পর আগামী বছরের শুরুতে রমজান, এইচএসসি পরীক্ষা এবং বর্ষার কারণে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে। চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে রমজান শুরু হবে। সাধারণত বাংলাদেশে রমজানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় না। এছাড়া নির্বাচনের তারিখ এমনভাবে নির্ধারণ করা হয় যাতে ভোটের দিনের আগের দিন সপ্তাহে প্রচারের সময়টাও রমজান মাসে না পড়ে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মতে রমজানে নির্বাচন হলে ভোটারদের অংশগ্রহণ কমে যেতে পারে এবং প্রচারণা নিয়ে জটিলতা তৈরি হয়। আবার রমজানের 2 মাস পর ঈদুল আজহা পরে। ঈদুল আজহাকে কেন্দ্র করে অন্তত 2 সপ্তাহ আগে থেকে নানা প্রস্তুতি শুরু হয়। আবার আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে। যদি ওই সময় পরীক্ষা হয় তাহলে এই 3 মাস নির্বাচন করা সম্ভব হবে না। মে ও জুন মাসে বাংলাদেশে বৃষ্টির মৌসুম থাকে। বর্ষাকালে বৈরী আবহাওয়া, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা, বন্যার সংখ্যায় ভোট গ্রহণ অনেকটা অসম্ভব। এসব দিক বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তা পরবর্তী বছরের অক্টোবরের আগে সম্ভব নয় বলে মনে করেন অনেকে। ফলে যেসব দল ডিসেম্বরে নির্বাচন চায় তাদের মধ্যে নানা ধরনের আশঙ্কা কাজ করছে।
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার। প্রথমত, বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান আছে সেটির যে ভিত্তি নেই তা জাতিসংঘ মহাসচিব স্বচক্ষে দেখে গেলেন। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি উল্লেখ করেছেন অ্যান্তোনিও গুতেরেসে। তৃতীয়ত, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করে দেওয়া গেছে। সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত রয়েছে সেই বার্তা দিয়ে গেলেন জাতিসংঘ মহাসচিব। মহাসচিবের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইন্টারলোকিউটরের মধ্যে আলোচনায় অনেক বিষয় পরিষ্কার হয়েছে এবং সামনের দিনগুলোতে সহযোগিতার একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব বলে তিনি জানান। গত 13 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকায় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, সংস্কার কমিটি, রাজনৈতিক দল, যুব সম্প্রদায় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি। তার সফরের অন্যতম মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করা। সেজন্য তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারি করেন মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নত নয়। এমন অবস্থায় সন্ধ্যায় সেখানে 1 লাখ রোহিঙ্গার উপস্থিতি ইফতারির আয়োজন করে অন্তর্বর্তী সরকার প্রমাণ করেছে যে ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যুটি বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল। সেটিকে আবার সবার সামনে আনার জন্য এ ধরনের একটি ইফতার আয়োজন করা দরকার ছিল। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে এটি সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে গোটা বিশ্বকে দেখানো গেছে যে ক্যাম্পের পরিস্থিতি খারাপ নয়। নেতিবাচক প্রচারণা 5ই আগস্টের পর দেশে ও দেশের বাইরে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন অপপ্রচার চলে আসছে। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় এর জবাব দেওয়া হয়েছে। এবার জাতিসংঘ মহাসচিব নিজের চোখে বাংলাদেশের পরিস্থিতি দেখে গেলেন। এখন বিভিন্ন আলোচনা প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে পারবেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি নিয়ে জাতিসংঘ মহাসচিব নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন। তার সফরের কারণে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা দৌরাত্ম্য কমবে বলে আশা করা যায়। রোহিঙ্গা ইস্যু নিয়ে মহাসচিবের আলাদা আগ্রহ রয়েছে। এর আগে 2018 সালে তিনি রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশ সফর করেছিলেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আর্থিক সংকটে রয়েছে জাতিসংঘ। এই কারণে রোহিঙ্গাদের রেশনের অর্থের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে তারা। এই পরিস্থিতিতে আশা করা যায় মহাসচিব রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল জোগাড়ের চেষ্টা করবেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের প্রতি বাংলাদেশের অবদানের বিষয়টিও বর্তমান সফরে দেখে গেলেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ অবস্থানরত রোহিঙ্গাদের মাথাপিছু আয় ধরে নেওয়া হয় $600 থেকে $700। এর মধ্যে জাতিসংঘ সরবরাহ করে প্রায় $150। বাকি অর্থ যোগান দেয় বাংলাদেশ। রোহিঙ্গারা যে স্থানে থাকে সেটি বাংলাদেশের ভূমি। তারা জ্বালানি হিসেবে যে কাঠ ব্যবহার করে বা রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় কাজ করে যে অর্থ উপার্জন করে সেগুলো সামষ্টিকভাবে যোগ করলে সেটির পরিমাণ অনেক। বিষয়টি জাতিসংঘ স্বীকার করে বলেছেন তিনি। বাংলাদেশ সংস্কার কার্যক্রম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা তাদের কাছ থেকে কারিগরি সহায়তা নিতে পারি, তবে সংস্কার হতে হবে হোম গ্রোন। তিনি বলেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিলে সেটি বিবেচনা করবে জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষে সহযোগিতা পেতে সহজ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।